দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে চারপুথির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা তোমার চোখে এস এম সুলতান 2026। প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে বাতিঘর প্রযোজিত নাটক র্যাডক্লিফ লাইন। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফর্ম থেকে ভাবনায় স্থাপত্য ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে মোস্তাফির রনের পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। বিয়ে করবো কখন করবো? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা তুহিন চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনাকে প্রথমবারের মতো আমাদের এই আয়োজনে পেয়ে ভালো লাগছে। একটু শুরুতে জানতে চাইবো যে এই সময় আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বা অভিনয়ের ব্যস্ততা কেমন? আমারও খুব ভালো লাগছে আজকে এনটিভির নিমন্ত্রণে প্রোগ্রামটাতে আপনাদের অতিথি হতে পেরে। আর কাজের ব্যস্ততা নিয়ে যদি বলতে চাই তাহলে কাজের ব্যস্ততা মোটামুটি ভালোই, সবকিছু মিলিয়ে ভালো রকম ব্যস্ততা আছে। সাধারণত মাসে কতদিন কাজ করা হয়? মাসে আগে অনেক বেশি কাজ করা হতো, কিন্তু ইদানিং আমি একটু সিলেক্টিভ ওয়েতে কাজ করছি, যে কারণে দেখা যায় আগে যদি 20 দিন শুটিং করতাম তাহলে এখন সেটা হয়তো বা 15-16 দিনে নেমে এসেছে। এটা কিন্তু হয় না, সময় যত বেশি যেতে থাকে বা ক্যারিয়ারের টাইমটা যত বেশি লম্বা হতে থাকে, আমরা কাজের ক্ষেত্রে অনেক বেশি চুজি হতে থাকি, সব ধরনের কাজ করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। একদমই তাই। শুরুতে ব্যাপারটা ছিল কোয়ান্টিটি একটা ফ্যাক্ট ছিল। তখন আমার কাছে সবসময় মনে হতো আমাকে স্ক্রিনে থাকতে হবে, দর্শকদের কাছাকাছি থাকতে হবে, যত বেশি কাজ করব হয়তো বা মানুষের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু এখন গিয়ে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে অনেক বেশি কোয়ান্টিটি দরকার নেই, কোয়ালিটিফুল কিছু কাজ যেটা মানুষ মনে রেখে দিবে, রিকগনাইজ করতে পারবে। একদম 100%। আপনার লেখাপড়া ফাইন্যান্স নিয়ে, হ্যাঁ, কিন্তু অভিনয়ের মধ্যে আসলে কিভাবে আসা হলো? কেন এটার প্রতি ভালো লাগাটা? আসলে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করলেও আমার কাছে মনে হয় অভিনয়টাতেও অনেক কিছু হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। তো ওই জায়গা থেকে আমি, আর অভিনয়ের ঝোঁকটা বললাম না, একটু শুরু থেকে প্যাশনেট ছিলাম। আমার বোন বেঁচে নেই, আমার বোনের খুব ইচ্ছে ছিল আমি বাংলাদেশের অনেক বড় কোনো একটা অভিনেতা হব, কিংবা সে খুব দেখতে চাইতো আমাকে। সো তার ইচ্ছাটাকে প্রাধান্য দিতে গিয়ে আমি এই জায়গাটাকে আরো বেশি আঁকড়ে ধরেছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে ছোটবেলার কথা কোথায় কেটেছে, কেমন ছিল শৈশবটা? ছোটবেলা কেটেছে পুরান ঢাকায়, যদিও বা আমার জন্মস্থান কক্সবাজার, আমার হোম টাউন কক্সবাজার, কিন্তু আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা সবকিছু পুরান ঢাকাতে, তো পুরান ঢাকাতেই কেটেছে। বাহ, কক্সবাজার মানে সমুদ্র পাড়ের মানুষ, তো সমুদ্র ভালোবাসেন? এক্স্যাক্টলি সমুদ্র পাড়ের বলা যাবে না, কারণ কক্সবাজার ডিস্ট্রিক্টে হলেও আমারটা সমুদ্র থেকে কিছুটা দূরে। তো সমুদ্রের প্রতি একটা টান আছে, তবে এটা বলতে পারি নিঃসন্দেহে। আচ্ছা, ঠিক কত বছর বয়সে এটা মনে হলো যে হ্যাঁ, অভিনয়ের জন্য
নিজেকে তৈরি করাটা দরকার বা সেদিকে আমি সেই পথে আমি হাঁটতে চাই? শুরুটা ছিল আসলে আমার মডেলিং দিয়ে। আমি মডেল হিসেবে আমার জার্নিটা স্টার্ট করেছিলাম। আফটার দিস যখন আমি এই লাইট ক্যামেরা অ্যাকশন এটাতে যখন কাজ করছি, তখন আমার কাছে মনে হলো নিজেকে আরেকটু বিস্তৃত করে কাজের পরিধিটা আরেকটু বাড়ানো উচিত। আর তখন আমার কাছে মনে হলো ঠিক আছে, এবার অভিনয়ের জার্নিটা শুরু করি। আচ্ছা, তারপরে ফার্স্ট অ্যাপিয়ারেন্স ক্যামেরার সামনে অভিনয় নিয়ে ফার্স্ট উপস্থাপন কবে, কিভাবে সেটা সুযোগটা আমার তৈরি হলো আসলে কিভাবে? প্রত্যেকটা আমার ব্যাপারটা ছিল কি, আমি একেবারে অভিনয়ে চলে আসিনি। আমার জার্নিটা প্রথমে আমি মডেল হিসেবে Modeling শুরু দিয়ে, করি। হ্যাঁ। আফটার দিস আমি অনেক অনেক মিউজিক ভিডিওস করেছি, বাংলাদেশের অনেক পপুলার সিঙ্গার থেকে শুরু করে অনেকের মিউজিক ভিডিওসে কাজ করা হয়েছে। আচ্ছা। তারপর গিয়ে আমার নাটকের জার্নিটা শুরু হয়েছে। এরপর আমি নাটক, ফিকশন এগুলোতে কাজ করছি। আচ্ছা, মডেল হিসেবে কাজ করা একরকম, তখনও ক্যামেরার সামনে দাঁড়িয়েই কাজ করতে হয়, কিন্তু অভিনয়ের ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। সেটা জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। যদিও আপনি স্টেপ বাই স্টেপ গেছেন, কিন্তু ফার্স্ট যখন অভিনয়টাকে বুঝতে পারলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়টা শুরু করলেন, তখন আসলে কি মনে হলো যে নিজের কাছে নিজের ব্যাপারটা আসলে কতটুকু উপস্থাপন করতে পারছি, কতটুকু পারছি না, স্যাটিসফ্যাকশন কতটুকু আসছে কাজ নিয়ে? এই ব্যাপারটা নিয়ে যদি বলতে যাই, আমি তো শুরুটা মডেল হিসেবে শুরু করেছি। সো ক্যামেরা নিয়ে কিংবা লাইট ক্যামেরা এসব নিয়ে কাজ করাটা কিন্তু তখন থেকে আমার শুরু হয়ে গিয়েছে। আফটার দিস যখন অভিনয়টা করছি, মিউজিক ভিডিও, আমি বললাম মিউজিক ভিডিওতে মডেল হলেও সেটা কিন্তু এক প্রকার অভিনয়। হ্যাঁ। তো সেখান থেকে আমার তেমন জটিল মনে হয়নি। আর পরবর্তীতে আমি তারপর একটা গ্রুমিং করেছিলাম। আমি প্রাচ্যনাটে একটা অভিনয়ের উপর একটা স্কুলিং করেছি। তাহলে তো দারুণ। হ্যাঁ, আফটার দিস আমি যখন নাটক কিংবা ফিকশনে অভিনয় করছি, তখন আমার কাছে মনে হয়েছে এখন আমি সাবলীলভাবে কাজটা করতে পারি। আচ্ছা, নাটকের জন্য প্রথম অফার কিভাবে এসেছিল বা কোথা থেকে এসেছিল? বাংলাদেশের স্বনামধন্য একটা টিম ছিল, ইগল মিউজিক। তো ওনাদের ব্যানারে আর কি প্রথম আমার নাটকে কাজ করা হয়। আচ্ছা, নিজের চরিত্রের জন্য রেডি করা বা এই যে চরিত্রটাকে বোঝা, একটা চরিত্র হয়ে ওঠা, তুহিন চৌধুরীকে ছাপিয়ে আরও একটি নতুন চরিত্র হয়ে ওঠা, আমার কাছে মনে হয় যারা মঞ্চে কাজ করে তাদের এই ব্যাপারটা দখলটা অনেক বেশি আসে। আর আপনি যেহেতু প্রাচ্যনাট্য স্কুলিংয়ে একটা ব্যাপার আছে ওখানে, তো এখন যখন কোনো চরিত্রকে ধারণ করতে চান, সেই ব্যাপারটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি করেন নিজেকে? আমার কাছে যখন কোনো একটা স্ক্রিপ্ট আসে, আসলে আমি যখন প্রত্যেকটা গল্প পড়ি, তখন প্রতিটা চরিত্রকে আমি খুব অন্যরকম ভাবে ভাবি। আচ্ছা, ইমাজিন করবার চেষ্টা করেন। হ্যাঁ, আমি সেই জায়গাটাতে সবসময় নিজেকে দেখতে চাই। যখনই কোনো একটা স্ক্রিপ্ট পড়ছি, আমি হতে পারে একটা মাঝির চরিত্র, হতে পারে একটা কৃষকের চরিত্র, হতে পারে অনেক বড়লোক বাবার কোনো একটা সন্তান। তো আমি যে ধরনের চরিত্রই পাই না কেন, আমি সেটাতে নিজেকে খুব আগে বসানোর চেষ্টা করি, নিজে ফিল করি, স্ক্রিপ্টটা নিয়ে, গল্পটা নিয়ে একটু ভাবি, তারপর গিয়ে কাজটুকু করতে চাই। আমার কাছে মনে হয় একটু অ্যানালাইসিস করে গেলে কিংবা একটু নিজেকে যদি সে জায়গায় ধারণ করে যাই, কিংবা চরিত্রটা আমার মধ্যে ধারণ করে যাই, তখন কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আচ্ছা, এখন পর্যন্ত অনেক ডিরেক্টরের সাথে কাজ করা হয়েছে, মোটামুটি উল্লেখযোগ্য কয়েকজন ডিরেক্টরের নাম জানতে চাইবো যাদের সাথে কাজ করে আপনার ভালো লেগেছে। উল্লেখযোগ্য ডিরেক্টরদের মধ্যে আমি সবচেয়ে বেশি কাজ করা হয় হালের জনপ্রিয় ডিরেক্টর মহিন খানের সাথে। আচ্ছা, তার সাথে আমার অনেক বেশি কাজ করা হয়। এছাড়া সকাল আহমেদ, জাকিউল ইসলাম রিপন, এরকম আসলে অগণিত ডিরেক্টরদের সাথে কাজ করা হয়েছে। সো নাম একসাথে আসলে বলাটাও কঠিন, একসাথে বলাটা অনেক বেশি কঠিন। তবে আমি যাদের সাথে কাজ করেছি এবং যেসব ডিরেক্টরদের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, সবাই আমার প্রতি খুবই আন্তরিক ছিল, খুবই সাপোর্টিভ ছিল, এবং ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। এন্ড আমি পার্সোনালি সবার প্রতি খুব কৃতজ্ঞ। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেলের বিভিন্ন নাটকে কাজ করা হয়েছে, আবার এট দ্য সেম টাইম টেলিভিশন নাটকের অনেক সিঙ্গেল ফিকশন আপনার করা হয়েছে। আর দুটোর অডিয়েন্স আমার কাছে মনে হয় আলাদা, একটু আলাদা। তবে বর্তমান সময়ে যেটা হয় সেটা হচ্ছে টেলিভিশন তো মানুষ দেখেই, এটা ছাড়া সবাই আসলে ফোনের প্রতি এত বেশি ফ্রিক হয়ে গিয়েছি আমরা। টেলিভিশন নাটকগুলোও কিন্তু আবার অনলাইনে যাচ্ছে। আমরা সেটাই করি। দেখা যাচ্ছে টেলিভিশনে যখন আমরা কোনো একটা নাটক দেখছি, তখন একটানা বসে থেকে আমাকে সেটা শেষ করতে হচ্ছে। আর যখন ইউটিউবে, তখন আমি দেখা যাচ্ছে মাঝখানে আমার কোনো একটা কাজের প্রয়োজন হতে পারে কিংবা কিছু হতে পারে, সে কারণে আমি একটু পজ করে আমি আমার কাজটুকু শেষ করে এসে আবার জয়েন করতে পারছি। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় সেই ক্ষেত্রে স্বাধীনতা থাকে একদম, দেখার এবং সেটা উপভোগ করার স্বাধীনতাটা দর্শকদের থাকে। কিন্তু অভিনয় জায়গাটা কি একটু পার্থক্য আছে বলে মনে করেন না, আমার নাটক এবং টেলিভিশন নাটকগুলো? আমার কাছে সেরকম কিছু মনে হয় না। আমার কাছে প্রত্যেকটা, আমি বললাম না, আমি যখনই অভিনয় করতে যাই আমি কখনোই ভাবি না
আমি সেটা কি টেলিভিশন নাটকের জন্য করছি নাকি ইউটিউবের জন্য করছি, আমি সবসময় এটাই চিন্তা করি আমি যে কাজটা করছি এটাতে আমি আমার 100% দিয়ে করতে চাই। খুব সম্প্রতি আপনার অভিনীত একটি নাটক মিলিয়ন ভিউজ ক্রস করেছে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। ভেরি রিসেন্ট আমার যে নাটকটা মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে সেটা হচ্ছে মহিন খানের রচনা এবং পরিচালনায় শিক্ষিত অমানুষ শিরোনামে একটা নাটক। আচ্ছা, দর্শকদের খুব ভালো রেসপন্স পাচ্ছি, দর্শক খুব সুন্দরভাবে এটা গ্রহণ রিসিভ করেছে। করেছে। হ্যাঁ, তো এটা রিসিভ করেছে এবং বেশ ভালো রকমের সাড়া পাচ্ছি। যখন বেশি কোনো একটি নাটকের জন্য দর্শকের সাড়াটা একটু বেড়ে যায়, তখন কি দায়বদ্ধতা বেড়ে যায় যে আরো ভালো কাজ করতে হবে? অবশ্যই। আপনি গতকাল যেটা করেছেন সেটা নিয়ে দর্শক আপনাকে যখন প্রশংসিত করবে তখন আপনার কাছে মনে হবে আপনার দায়িত্বটুকু অনেকখানি বেড়ে গেল। কারণ তারা আপনার কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখছে কিংবা রাখতে শুরু করছে। আজকে যা করছি আমি আগামীকাল এর থেকে বেটারটা করতে চাই। আমি এটা আগামীকাল করতে চাই না, আমি আজকের তুহিন চৌধুরীকে আগামীকাল দেখতে চাই না, আমি একটু অন্যরকম ভাবে অন্য তুহিন চৌধুরীকে দেখতে চাই। 100% এবং এটা একটা হেলদি কম্পিটিশন, এটা কিন্তু আনহেলদি না। এখন খুব সাম্প্রতিক সময় আপনার করা কাজগুলো সম্পর্কে যদি বলতেন, কি কি কাজ করা হলো? সম্প্রতি আমার যে কাজগুলো তার মধ্যে আরো একটি কাজের কথা আমি বিশেষভাবে বলতে চাই, সেটা জাকিউল ইসলাম রিপন ভাইয়ের পরিচালনায়, জান্নাতুল ফেরদৌস মিলার রচনায় বাবার শেষ উপহার, সেই নাটকটিতে আমার আবুল হায়াত স্যারের সাথে কাজ করা হয়েছে। বাহ, দারুণ ব্যাপার। এই গল্পটা খুব বাবা ছেলের কেমিস্ট্রি নিয়ে খুব সুন্দর একটা গল্প ছিল। আচ্ছা, এটা রিলিজ হয়েছে? রিলিজ হয়েছে। আচ্ছা। আর শিক্ষিত মানুষ যে গল্পটার কথা বলছিলাম সেটাও খুব সুন্দর একটা ফ্যামিলি ড্রামা। আমার সাথে আমার মা চরিত্রে ছিলেন ডলি জোহর আন্টি। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে আপনাদের এনটিভির নিমন্ত্রণে প্রোগ্রামে আপনারা প্রবাবলি ডলি জোহর আন্টিকে পেয়েছিলেন। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। তো খুব সুন্দর একটা কাজ। কেমন আসলে লেগেছে তার সাথে কাজ করবার অভিজ্ঞতা, এবং নন্দিত অভিনয় শিল্পী এবং একই সাথে নির্মাতা আবুল হায়াতের সাথে কাজ করবার অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ। আসলে মানে ওনারা যারা আমাদের সিনিয়র, আমাদের পথ প্রদর্শক বলা চলে, ওনাদের সাথে কাজ করতে গেলে আসলে তখন মনে হয় না আমি কোনো একটা সেটে কাজ করছি, মনে হয় এটা একটা ফ্যামিলি। এত সুন্দরভাবে ওনারা আমাদেরকে গাইড করে। যেমন আমার এখনো মনে আছে শিক্ষিত মানুষ নাটকটাতে যখন আমি কাজ করছিলাম, তখন মোটামুটি বেশ কয়েকটা সিনে ডলি জোহর আন্টি তো আমার মায়ের চরিত্রে কাজ করছিলেন। তো উনি বেশ কয়েকটা সিনে আমাকে খুব সুন্দরভাবে গাইড করছিলেন এন্ড আমাকে বলছিলেন যে না তুহিন, তুমি এটা না করে একটু এইভাবে করো, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হবে। তো এই জিনিসটা আমি খুব ভালোভাবে রিসিভ করেছি এন্ড আমি এটা অনেক উপভোগ করেছি। নিঃসন্দেহে তাদের সাথে কাজ করবার অভিজ্ঞতা, তারা তো এক একজন আসলে এক একটা ইনস্টিটিউট। 100% আমার কাছে তাই মনে হয়। আমি অনেকটা সমৃদ্ধ হয়ে গেলাম একটি কাজ শেষ করবার পরে। এক্স্যাক্টলি, আমার কাছে তাই মনে হয়। আর কোনো কাজের কথা বলতে চান? এটা ছাড়া ভেরি রিসেন্ট আমার আরো বেশ কিছু কাজ আসছে। তার মধ্যে ফয়সাল আহমেদের পরিচালনায় একটা গল্প আসছে সুন্দর, শেষ স্বাক্ষর গল্পটার নাম। এটা ছাড়া আরো মোটামুটি অনেকগুলো কাজ পাইপলাইনে আছে। হয় কি ইউটিউবে যেটা হয়, আমি স্ক্রিপ্টে একটা সুন্দর নাম দেখে কাজ করলাম, কিন্তু পরবর্তীতে তারা তাদের প্রমোশনাল কিংবা তারা তাদের বিজনেস স্ট্র্যাটেজি ফলো করার জন্য হয়তো অনেক সময় সেই নামটা চেঞ্জ করে দেয়। ওই কারণে আমি নামগুলো উল্লেখ করতে চাই না, কিন্তু দর্শকদের জন্য অনেক অনেক নতুন চমক থাকছে, অনেক ভালো ভালো কাজ করছি, করার চেষ্টা করছি। বাহ, সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা চলছে? বিশাল একটা ব্যাপার আসলে। সিনেমা নিয়ে যদি বলতে চাই তাহলে প্রত্যেকটা শিল্পীরই আসলে স্বপ্ন থাকে বড় পর্দায় অভিনয় করার, আমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম না। তবে এখনো পর্যন্ত আমি সিনেমা নিয়ে ভাবিনি, কারণ আমার কাছে মনে হয় আমি নাটকের যে সেক্টরটাতে কাজ করছি আমি এখনো সেখানে পুরোপুরি আমাকে দিতে পারিনি। নাটক নিয়ে আমার অনেক স্বপ্ন, দর্শকদের ভালোবাসা পাওয়ার অনেক লোভ, আগে সেটুকু পেয়ে নেই, সেটুকু নিজের মধ্যে ধারণ করি। যেদিন মনে হবে যে না, নাটক সেক্টরে আমি মোটামুটি রকমের আমার যেটুকু স্বপ্ন ছিল, যেটুকু ইচ্ছে ছিল সেটা আমি করতে পেরেছি, তারপর গিয়ে নিশ্চয়ই আমি সিনেমা নিয়ে প্ল্যান করব। অবশ্যই। আপনার ক্যারিয়ার আনুমানিক 12 বছরের বেশি মোটামুটি। আমার কাছে মনে হয় সব অভিনয় শিল্পীর না একটা চ্যালেঞ্জ থাকে, প্রতি মুহূর্তেই থাকে, সেটা অতীত বলি বা বর্তমান বলি। কি মনে হয় একজন অভিনয় শিল্পীর জন্য নিজেকে স্টাবলিশ করার ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়? চ্যালেঞ্জ তো থাকেই, নিত্য নতুন জীবন তো এমনই, চড়াই উতরাই থাকবে, চ্যালেঞ্জ থাকবে। তো এটাকে আসলে আমি রিসিভ করছি, আর এখান থেকে অনেক কিছু শেখার থাকে। তো পৃথিবীতে আমার কাছে মনে হয় কোনো কাজই সহজ না, প্রত্যেকটা কাজেই যার যার জায়গাতে কঠিন, প্রত্যেকটা জার্নিতে স্ট্রাগল করতে হয়। কিন্তু অভিনয়ের যে জার্নিটা
সেটাতে আমার মনে হয় ভাঙা গড়া অনেক বেশি। যে কোনো সময় আপনার ক্যারিয়ারে কিংবা আপনার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অনেক বেশি। প্রত্যেকটা শিল্পীকে আমার মনে হয় ফ্রাস্ট্রেশন না, আমি ওই যে বললাম চ্যালেঞ্জটাকে নিতে পছন্দ করি, তো ফ্রাস্ট্রেটেড হই না, কিন্তু নিজের সাথে নিজেকে প্রচুর যুদ্ধ করতে হয় টিকে থাকার জন্য। মনে হয় না এটা না করে অন্য কিছু করলে হয়তো বা জার্নিটা অনেক বেশি স্মুথ হতো, কিংবা হয়তো বা এইভাবে আমার মানে এই সময়গুলো এইভাবে যাওয়া লাগতো না, একটু অন্যভাবে যেতে পারতাম, একটু ভালো হতে পারতো। কিন্তু তারপরও এই জায়গাটাতে আসলে দর্শকদের ভালোবাসা পাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের খুব কাছাকাছি যাওয়ার একটা সুযোগ থাকে। সেই কারণে এই জার্নিটাতে যতই কষ্ট থাকুক না কেন, এটা খুব মজার একটা জার্নি। ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস আমার কাছে মনে হয় আপনার ক্ষেত্রে আপনার হাইট 6'1", আপনার হাইট, তো সেক্ষেত্রে নায়িকা পাওয়াটা তো ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এইটা খুব মজার ব্যাপারটা। নায়িকা পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ মাঝে মধ্যে একটু জটিলতা হয়, দেখা যায় আমরা সাউথ এশিয়ার মধ্যে মোটামুটি একটু মেয়েদের হাইট তো দেখা যায় একটু 5'3", 4, 5 ম্যাক্সিমাম এরকমই হয়, তো সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করি। এটা নিয়ে একটু মজার একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলি। সেটা হচ্ছে আমরা যখন ফিকশন কিংবা নাটকে কাজ করি, সো আমাদের ক্লোজ শটের জন্য তো ক্যামেরাটা একটু ওইভাবেই ওই হাইটে রাখা হয়, কিংবা আমার সাথে কেউ 2 শটে দাঁড়াচ্ছে, তখন নায়িকাদের হাইট যদি আমার সাথে একটু কম হয়, সেটার জন্য আমরা যেটা করি, আমার গাড়ির পেছনে একটা ফলস একটা ব্রিক বানানো আছে, মোটামুটি হচ্ছে 6 ইঞ্চ। এটা নিয়ে আমি ব্যালেন্স করে নিই আর কি, এটার উপর নায়িকারা দাঁড়ায়, এটা আমার গাড়িতে থাকে সব সময়। হ্যাঁ, আমি যেসব ডিরেক্টরদের সাথে কাজ করি ম্যাক্সিমাম সবাই জানে। আচ্ছা, এটা দারুণ একটা ব্যাপার তো। হ্যাঁ, এটা নায়িকাদের জন্য একটু ফেভার করা আর কি। কবে থেকে মানে এই সিস্টেমটা আপনি চালু করেছেন? এটা মোটামুটি যখন থেকে ওই যে ফিকশনে যখন প্রতিনিয়ত কাজ করছি, এবং বারবার যখন দেখি শটের আগে ডিরেক্টর কল থাকে যে যাও যাও ইট খুঁজে নিয়ে আসো নায়িকাদের দাঁড়ানোর জন্য, তখন থেকেই আসলে এই জিনিসটা আমার মাথায় আসে, তারপর আমি নিজে এটা করে নিয়েছি। আচ্ছা, এখন রাস্তাঘাটে যখন বের হন বা শপিং এ কিংবা রেস্টুরেন্টে যাওয়া হয়, তখন কি মানুষ চিনতে পারে, রিকগনাইজ করতে পারে? হ্যাঁ, দর্শকদের মধ্যে মোটামুটি ভালো রকমের একটা রেসপন্স পাই, মানুষজন চিনতে পারে, মানুষজন একটা অন্যরকম ভাবে ভালোবাসা, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ থাকে। হ্যাঁ, কেমন লাগে? এটা কি এনজয় করেন না মাঝে মধ্যে একটু বিড়ম্বনারও শিকার হতে হয়? আমি আমার জায়গা থেকে এটা উপভোগ করি, কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি আপনার অনেক সময় দেখা যায় আমরাও তো মানুষ, তো আমরা হয়তো ব্যস্ততার মধ্যে থাকি, কিংবা কখনো পারমিশন না নিয়ে ছবি তোলা বা ভিডিও করা, এই ব্যাপারটা খুবই কমন এখন একটু। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বিভ্রান্তিতে ফেলে দেয়, একটু ঝামেলার সৃষ্টি হয়, কিন্তু এমনিতে অন্য সময় আসলে একটা মানুষ আমার সাথে ছবি তুলতে চাইছে, এটা মানুষটা কিন্তু আমাকে ভালোবাসে, আপন মনে করছে সে 100%। সে কিন্তু আমার কাছে মানে অনেক কিছু দাবি করেনি, সে আমার দর্শক, আর আমার দর্শকদের কারণে আজকে আমি তুহিন চৌধুরী, তো তারা চাইতেই পারে। সো এই জায়গা থেকে আমি কখনো এটা নিয়ে বিরক্তি ফিল করি না। যদি কখনো কোনো সিনেমায় কাজ করে বা চলচ্চিত্রে যদি আমরা আপনাকে দেখি, তাহলে কি ধরনের গল্পে আমরা আপনাকে পেতে পারি? কি ধরনের গল্প, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শুধুমাত্র চলচ্চিত্র না, আমি সেটা নাটকের ক্ষেত্রেও বলবো। আমি যে কাজগুলো করি কিংবা যে গল্পগুলোতে আমি কাজ করতে চাই, বেশিরভাগ সময় আমি জীবন থেকে নেয়া গল্পে কাজ করতে চাই। কারণ আমার কাছে মনে হয় একটা দর্শক যখন কোনো একটা নাটক, সিনেমা কিংবা যাই দেখুক না কেন, সে দিন শেষে সে গল্পটা দেখার পর সে সেখানে নিজেকে খুঁজতে চায়। আমার কাছে সবসময় সেটাই ফিল হয়, রিলেট করতে চায়। একটা গল্প দেখার পর যদি তার মনে না হয় যে এটা আমার গল্প কিংবা আমার আশপাশের গল্প, তখন কিন্তু সে সেটা বাস্তবতার সাথে মিল পায় না। তো আমি সবসময় ওই ধরনের গল্পগুলোই করতে চাই, যেটা একটু বাস্তবিক, একটু জীবন থেকে নেয়া। কারণ অলিক গল্প হতে পারে, এখন এরকম অনেক গল্প হয় অলিক, যেটা কিন্তু সেটা না দর্শক মনে রাখে না, একটু ফ্যান্টাসি টাইপের। হ্যাঁ, দর্শক যেটা মনে রাখে সেটা হচ্ছে যেটার সাথে সে নিজেকে রিলেট করতে পারছে। হ্যাঁ, আপনি করতে পারেন আপনার গল্প, আপনি বাস্তবিক জীবনের গল্প নিয়ে আপনি হয়তো মেকিংটা একটু অন্যরকম করতে পারেন, আপনি আপনার ক্যামেরা ওয়ার্ক, আপনার লোকেশন, সেটাতে একটু ভিন্নতা আনতে পারেন, কিন্তু গল্পটা সাধারণ মানুষের কিংবা একটু মানুষের জীবন থেকে নেওয়া। দিন শেষে গল্পটাই মেইন ক্যারেক্টার। 100% আমার কাছে সবসময় ফিল হয় এটা, গল্পই হচ্ছে মেইন হিরো। আলটিমেট টার্গেটটা কি? আমার টার্গেট তো আসলে, যদি টার্গেট না, আমি যদি স্বপ্নের কথা বলি, স্বপ্ন তো আকাশ ছুঁয়ে দেখার, কিন্তু এটা একটু কাল্পনিক অর্থেই বলা কিংবা কাব্যিকভাবেই বলা। তো মানুষ হিসেবে আকাশ তো ছুঁয়ে দেখতে পারবো না, স্বপ্ন যেতে চাই বহুদূর, মানুষের ভালোবাসা নিয়ে, ভালো কাজের মধ্য দিয়ে, যাতে মানুষ আমাকে মনে রাখে, অ্যাটলিস্ট আমার কাজগুলো মনে রাখে আমার কাজের মধ্য দিয়ে, আর যাতে আমি
অনেকদিন মানুষের মনে, মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি। কাজ দিয়ে বেঁচে থাকুন, এটাই আমরাও চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভির প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এনটিভির নিমন্ত্রণে প্রোগ্রামে এসে আমি নিজেও খুব এনজয় করেছি। আর আমার দর্শকদের উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো, এনটিভি শুধুমাত্র একটা চ্যানেল না, এটা একটা ফ্যামিলি। এনটিভির সাথে থাকুন, এনটিভির নিমন্ত্রণের সাথে থাকুন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।